ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১ মাস গণহত্যার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, প্রশাসন সংস্কার সহ নানা চ্যালেঞ্জ। স্বল্প সময়ে নতুন সরকারের নেওয়া সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী বললেন মির্জা ফখরুল। সরকার পরিবর্তনের পদ্ধতির আহ্বান। আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ৭০৮ বাংলাদেশে আন্তর্জাতিক কনভেনশন শো এর ফলে গুমের আদ্যোপান্ত জানার আশা। গণভবনে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাস্তবায়নে কাজ হচ্ছে কমিটি, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা সরকারের। আরব আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি, সাজা মওকুফের ব্যবস্থা করে নতুন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ফিফা প্রীতি সিরিজে ভুটানের বিপক্ষে দ্বিতীয় জয়ের জন্য সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে মরিয়া লাল সবুজ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সাথে আছে আমি ফারজান আলীনা। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে ১ মাস পার করল অন্তর্বর্তী সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, প্রশাসন পুনর্গঠন, গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা সহ প্রতিনিয়ত নানা বিষয়ের মুখোমুখি সরকার। পাশাপাশি দায়িত্ব গ্রহণের পরপর ভয়াবহ বন্যা পরিস্থিতিও সামাল দিতে হয়েছে। আরো জানাচ্ছেন আপন অপু। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গেল ৫ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। উল্লাসে ফেটে পড়ে সারা দেশ। ৮ই আগস্ট দেশের ক্রান্তিকালের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এমন একটা সময়ে এই সরকার দায়িত্ব নেয় যখন ভেঙে পড়েছে পুরো রাষ্ট্রীয় কাঠামো। শুরুতে প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা শপথ নিলেও বর্তমানে সরকার পরিচালনায় আছেন ২১ জন উপদেষ্টা। শুরুতেই আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিতে পুলিশ পুনর্গঠনে হাত দেয় তারা। পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর শীর্ষ পদে আসে পরিবর্তন। একই সঙ্গে সর্বোচ্চ আদালত ও প্রশাসনেও আনা হয় পরিবর্তন। পতিত সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী, এমপি সহ গণহত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা সহ বিভিন্ন জনের নামে। তবে শুরু থেকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালায় বিভিন্ন পক্ষ। সবশেষ গণ আন্দোলনের স্মৃতি রক্ষায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ দিতে ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চায় বিএনপি। নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে তারা। শনিবার রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মহাসচিব। বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঘটনার চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে। গার্মেন্টস যে আপনার সেক্টর আছে এটাকে সচল রাখতে হবে এবং সেখানে সবাইকে কোঅপারেট করতে হবে। অন্যান্য ক্ষেত্রেও, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সকল রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তি, দেশপ্রেমিক মানুষ সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা একটা বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে। এই ক্রান্তিকাল থেকে কাটিয়ে উঠতে এই বিপ্লব পরবর্তী সময় আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি। ফ্যাসিস্ট সরকার গড়ে ওঠাতে ঠেকাতে দুবারের বেশি প্রধানমন্ত্রীত্বের সুযোগ রাখতে চায় না বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর শেখ হাসিনা জমিদারি পুনরুদ্ধারে ভারত কাজ করছে কিনা এমন প্রশ্ন তোলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার আহ্বান দলটির। সাইফুল রিপনের প্রতিবেদন। ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ন্যাব। ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী দাবি করেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা। জানান, সবার আস্থা থাকবে এমন নির্বাচন কমিশনই চায় বিএনপি। একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না।
তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। এ সময় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি। শেখ হাসিনা স্বৈরাচার সরকার সহ যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে তাদের প্রত্যেকের বিচার হবে। খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণের পর জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের পক্ষ থেকে সরকার পদ্ধতিতে পরিবর্তনের বার্তা দেন তিনি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে আজকে দিনে সে স্বেচ্ছাচার হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়, সে দুর্নীতিবাজ হয়ে যায়, সে ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ হাসিনা হচ্ছে তার উত্তম প্রমাণ। এই জন্য তারেক সাহেব বলেছেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারে। আমরা চাই বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ইতিহাসে সবাই মিলে একটা বাংলাদেশ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন খাতকে চাঁদাবাজ ও দখলমুক্ত রাখার প্রত্যয় জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে 708 বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকার। অনেকের পরিবার এখনো অপেক্ষায় রয়েছে নিখোঁজ ব্যক্তির। এসব ঘটনার তদন্ত এবং বিচার দাবি করেছেন অনেকে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আন্তর্জাতিক গুম কনভেনশন স্বাক্ষরের ফলে গুমের ঘটনাগুলোর আদ্যোপান্ত জানা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। দর্শে দুইজন ধরার পরে ও তো লম্বা এই রুমের ফিগার, ও দুইজনের ফালাই দেশে বাদ সাইডের দিক দিয়ে গিয়ে ধরছে। এরপরে র্যাবের আইডেন্টিকেট দেখাইছে, আমরা র্যাবের লোক। 2012 সালের আগস্টে চট্টগ্রামের ডবলমোরিং থানা এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বরিশালের ছাত্রদল নেতা ফিরোজ খান কালুকে। বড় ছেলের নিখোঁজ হবার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। দুঃসহ যন্ত্রণার এখানেই শেষ নয়। বড় ছেলে নিখোঁজ হবার 4 মাস আগে রাজধানী ঢাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে লাপাত্তা হন ছোট ছেলে মিরাজ খান। পুলিশ পরিচয়ে মিরাজকে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সে 8ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোর মাত্র। ঢাকা মিরপুরে গান ধরিয়ে লই গেছে রাত্রে 11টার সময়। নিখোঁজের 1 যুগ পার হলেও ফেরেনি ফিরোজা বেগমের নারীছেড়া 2 সন্তান। এ ব্যাপারে থানায় নেওয়া হয়নি জিডি কিংবা মামলা। সন্তানদের জন্য মানববন্ধন করতে গেলে পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে। জিডি নেয় নাই, আগে তো জিডি নেবে। এই জায়গা প্রোগ্রাম পড়তে টাউন হলের সামনে এই পুলিশে লড়াই দিয়েছে, দাঁড়াইতেও পারিনি। আওয়ামী সরকারের দুঃশাসনকালে গুম নির্যাতনের অসংখ্য অভিযোগ তৎকালীন বিরোধী দলগুলোর নেতাদের। এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি তাদের। এই আওয়ামী লীগ সরকার আপনারা দেখেছেন যে আমাদের উপরে যে রোলার চালাইছে। আমার তো প্রায় 49টার মতন মামলা, আমি 9 বার জেল খাটছি বিভিন্ন টাইমে, প্রায় 3.5 বছরের উপরে আমি জেল কাটছি। গুমের শিকার অনেক লোক হয়েছে বাংলাদেশ। চৌধুরী লোক কোথায়, আমাদের বিএনপির সাংগঠনিক সম্বন্ধে ইলিয়াস আলী কোথায়, এরকম অসংখ্য নেতাকর্মী আমাদের গুমের শিকার হয়েছে। এটা দায়ভার বিগত স্বৈরাচারী সরকারকে নিতে হবে। সম্প্রতি গুম কনভেনশন স্বাক্ষরের মধ্য দিয়ে ভবিষ্যতে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করছেন এই বিশ্লেষক। আর্টিকেল 31-এ স্পষ্ট বলা আছে, ভুক্তভোগী ব্যক্তি কিংবা পরিবার চাইলে কমিটি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে এই বিচারিক ব্যবস্থাকে এবং তদন্তকে ত্বরান্বিত করতে পারবে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে গত 14 বছরে 708 জন বাংলাদেশি নাগরিক গুমের শিকার হয়েছেন। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।
গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করতে আজ কমিটি হচ্ছে, আর কাজ শুরু হবে আগামী সপ্তাহে। শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অভিজ্ঞ বিদেশিদের কাছে পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কায়েস রাহাতের প্রতিবেদন। জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয়ের স্মৃতি বিজড়িত ভবন গণভবন, যেখান থেকে গেল 16 বছরে এসেছে একের পর এক অত্যাচার নিপীড়নের নির্দেশনা, যার নাম গণভবন হলেও গণমানুষের কাছে ছিল অজানা এক কৌতূহলী ভবন। সেই গণভবন হতে যাচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত, রূপান্তরিত হতে যাচ্ছে জাদুঘরে। পরিদর্শন শেষে উপদেষ্টারা জানান, জুলাই আন্দোলনের সকল স্মৃতি ধরা থাকবে এখানে। গত 16 বছরে হাসিনা সরকারের অত্যাচার, গুম, খুনের সাক্ষী সব প্রমাণ তুলে ধরা হবে এই জাদুঘরে। সেই সঙ্গে জুলাই 36 দিনের ইতিহাসে শহীদদের তালিকা ও হত্যার দুঃসহ স্মৃতি সংরক্ষণ করা হবে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। যদিও আগামী নির্বাচিত সরকার প্রধান বাসভবন কোনটি হবে সেটি নিয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, রোববারের মধ্যেই কমিটি করে দ্রুত এই পদক্ষেপকে বাস্তবায়ন করা হবে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। জনগণের সর্বোচ্চ নেতার জন্য বানানো ভবন অবশেষে প্রতীক হলো নিদারুণ এক ফ্যাসিবাদের, যার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। হাসিনা সরকারের ওপর 1.5 দশকের বেশি সময়ের পুষে রাখা ক্ষোভের প্রভাব পড়ছে আদালত প্রাঙ্গণে। গেল কিছুদিন আদালতে উত্তেজিত মানুষের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ সহ আরো অনেকে। এমন চর্চাকে কিভাবে দেখছেন বিজ্ঞরা? আইনজীবীরা বলছেন, এতে আদালতের নিরাপত্তা যেমন হুমকিতে, অন্যদিকে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে প্রশাসন। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা সরকারের দুঃশাসনের জাতাকলে 16 বছর ধরে পিষ্ট হয়েছে জনগণ। স্বাধীন সত্তা হারিয়ে নিভৃতে সয়ে গেছে যত সব নির্বিচার, অত্যাচার। সেই সবের প্রত্যক্ষ ও পরোক্ষ বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে দেশের আদালত প্রাঙ্গণে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর জুলাই গণহত্যায় 13 আগস্ট থেকে একে একে শুরু হয় হত্যা মামলা। এসব মামলায় প্রধান আসামি করা হয় স্বয়ং প্রধানমন্ত্রীকেও। বাদ যাননি এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ, বিচারপতিও। একে একে আটক হন এক সময়ে প্রভাবশালীরা। রিমান্ড আবেদনে এসব আসামিদের আদালতে আনা হলে তাদের পড়তে হয় উত্তেজিত জনসাধারণের জমানো ক্ষোভ ও ঘৃণার কবলে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই আসামিদের উপর করা হয়েছে জুতা ও ডিম নিক্ষেপ। কাউকে কাউকে মারধরের শিকারও হতে হয়েছে। তবে আদালত প্রাঙ্গণে আসামিকে হেনস্থা কোনোভাবেই কাম্য নয় বলে জানান মানবাধিকার কর্মী জেড.আই. খান পান্না। এটি আইনের শাসনের পরিপন্থী বলেও জানান তিনি। অ্যাবসলিউটলি বেআইনি, আইন বহির্ভূত এবং ন্যায় বিচারের পরিপন্থী। আরেকটা হলো এর জন্য পুলিশ এবং পুলিশ আমি বলবো না, রাষ্ট্র ব্যবস্থা দায়ী। কারণ আমার যখন অ্যারেস্ট করবে আমার সমস্ত সিকিউরিটি হইলো পুলিশের, তাই না? তো পুলিশের প্রেজেন্সে যদি আমার কেউ পাবলিক পিটায়, কই তাদের একজনও কি অ্যারেস্ট হয়েছে? হয় নাই। তাহলে তো আমি ধরে নেব ইটস এ অ্যারেঞ্জড গেম। আসামিদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের, তবে কারো ক্ষেত্রে নিরাপত্তার শঙ্কা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ আইনজীবী শিশির মনিরের। উত্তেজিত জনতার ক্ষোভ বা ঘৃণা কোনো বিষয়ে থাকতে পারে, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর।
যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি এই সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে হিমশিম খেতে হয়, তাহলে একজন আসামিকে সশরীরে আদালতে হাজির করারই প্রয়োজন নাই। আমাদের যে নতুন আইন আছে, এই আইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলে থেকেও হাজিরা নিশ্চিত করা পসিবল। সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নিয়ে বিচারের প্রতি আস্থা রাখার আহ্বান আইনজ্ঞদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্তদের পক্ষে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতি দমন কমিশনের স্বাধীন অনুসন্ধানের অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে নানা অভিযোগে 10 দেশে কর্মরত 38 রাষ্ট্রদূত ও কর্মকর্তার আর্থিক তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় দুদক। এর প্রেক্ষিতে এক বিবৃতিতে দুদকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সংগঠনটি। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ 10 দেশে কর্মরত রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের তথ্য চেয়ে গেল 3 সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তদন্তের স্বার্থে এই চিঠি দেওয়া হয় বলে উল্লেখ করে দুদক। সরকারি সংস্থার এমন চিঠির 2 দিন পর 5 সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার কোনো ভিত্তি নেই, অথচ দুদকের অনুসন্ধান এখনও শুরুই হয়নি। অ্যাসোসিয়েশনের এমন পদক্ষেপ দুদকের স্বাভাবিক তদন্তে হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। কোনো সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি বিবৃতি দেওয়া হয়, তাহলে দুদকের কাজে অনেকখানি বাধা, অনেকখানি হস্তক্ষেপের মতন হয়ে দাঁড়ায়। সেটা অনাকাঙ্ক্ষিত। যদি সেই সমস্ত কর্মকর্তাদের তথ্যে দুর্নীতির প্রমাণ না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো অসুবিধা থাকছে না, দুদকও কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না। সরকারি কর্মকর্তাদের সংগঠনের দুদকের বিরুদ্ধে এমন বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপত্তি উত্থাপন করা কিংবা বিবৃতি দেয়া, এইগুলো দুদকের স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে এক রকমের বাধা। শুধুমাত্র তথ্য চাওয়ার ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে মামলা করার ক্ষেত্রে তো দারুণ অবস্থা হবে। যখন মিথ্যা মামলা করা হয়, তখন তো কেউ প্রতিবাদ করতে আমরা দেখছি না। যে সমস্ত দুদকের মামলাও যে সবগুলো সঠিকভাবে হয়েছে তা তো নয়, অনেক বিতর্কিত মামলাও দুদক এই 15 বছরে করেছে। এদিকে গেল 15 বছর সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে কর্মকর্তাদের এসব অ্যাসোসিয়েশনে স্বৈরাচারের অনুসারীরাই নেতৃত্ব দিচ্ছে, ফলে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে কারাদণ্ডের পর ক্ষমা পাওয়া 57 বাংলাদেশের মধ্যে 14 জন দেশে ফিরেছেন। এর মধ্যে 3 জন ঢাকায় এবং অন্য 11 জন চট্টগ্রামে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্তদের মধ্যে ক্ষমা পায় 57 জন। এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শনিবার রাতে দেশে ফিরেন 14 জন। তাদের মধ্যে 3 জন ঢাকায় নামলেও অন্যরা যান চট্টগ্রাম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। দুঃসহ কারাবাসের অভিজ্ঞতার কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তি পাওয়া ভুক্তভোগীরা। দেশের জন্য আন্দোলনে গিয়ে যারা কারাগারে আছেন তাদেরও মুক্তির দাবি জানান তারা। বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার নেতৃবৃন্দ তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। দেশের মানুষ এখন উনি মিলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, ওদেরকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। আমাদের অনেক প্রবাসী ভাই ওখানে এখনো বন্দী আছে। আমরা চাই না যে আমাদের কিছু বলার কারণে ওদের ক্ষতি হোক। আমরা চাই আমাদের বর্তমান সরকার যিনি এখন বর্তমানে আছে ডাক্তার ইউনূস, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে বর্তমানে যারা এখনো বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে।
আটক সব প্রবাসীকে ফিরিয়ে আনা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ প্রবাসী কর্মীদের প্রতি আরও মানবিক হতে সরকারের প্রতি আহ্বান জানান সমন্বয়করা। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয় এবং এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির আদালত। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানী ধানমন্ডিতে এক বাসা থেকে মোস্তফা কামাল উদ্দিন আহমেদ নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ভূতেরকুলির নর্থ রোডের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় কলাবাগান থানা পুলিশ। এ সময় বাসার নিচতলার একটি রুম থেকে কামাল উদ্দিনের গলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ওই মৃত ব্যক্তি নিজের ফ্ল্যাটে একাই থাকতেন। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। সহায় সম্বল হারানো পরিবারগুলো পার করছে মানবেতর জীবন। রাত কাটাচ্ছেন অন্যের বাড়িতে, ভুগছেন খাদ্য সংকটে। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মিস্ত্রি বাড়ির হাসিনা আক্তার বন্যা থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন গেল ২১শে আগস্ট। পরদিন ফিরে এসে দেখেন বসবাসের একমাত্র ঘরটি ভেঙে চুরে তছনছ। বাধ্য হয়ে দিনমজুর স্বামীর সঙ্গে ৫ ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। একখান ল্যাপটপ সব কিছু বার করতে পারি না, দুজন কম্বল স্বাস্থ্য বাইরে দিছে, সেই কম্বল গুলা গেছে। আমার তো কোনো বাড়িও নাই, জায়গা জমিনও নাই, কিছু নেই। ছেলে দুগা এগুলা কই যাম, স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই আর তো কোনো থান নাই কোনো যাইবে। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড়ার শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খোদেজা বেগমেরও। বানের পানি ভাসিয়ে নিয়েছে বসতঘর ও জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। আরে গড়ি তো হয়ে গেছে, কলজা তো আর ভাঙি গেছে, কলজা তো আর রাতে হলেও ঘুম নাই, দিন হলেও খানা নাই। তো ব্যানে বিস্কুট একখান খাই অন রয়েছি, খানা দানা আছে নাকি অন এইভাবে কেন থাকুন বাবু, অন তো মানুষের ঘরে ঘরে থাই। ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই অবস্থা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় এসব পরিবার। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। এক নম্বরে কত নিচে কই দিল এমন অবস্থা হয়েছে যে পানি জোয়ারের পানি যেরকম আসে এরকম আসছে, খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে না, আমাদের কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অ্যাসেসমেন্ট করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বড় কাজ করছে, তারাও করছে। সব কিছু মিলিয়ে যখন আমাদের কাছে সেন্ট্রাল একটা নির্দেশনা আসবে যে তোমার এই উপজেলায় এতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পার পরিবার বা পার হোল্ডিংয়ের যারা আছে বাড়িঘর, তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া আসবে। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের ভালুকায় ১৫ বছর পর দখলে নেওয়া জমি উদ্ধার করা হয়েছে। এতদিন আওয়ামী লীগ নেতা এবং জেলা পরিষদ সদস্যরা দখল করে আসছিল ১০.৫ একর জমি। এতে ভুক্তভোগী পরিবারটিতে কিছুটা স্বস্তি মিললেও প্রভাবশালী মহলের হুমকির কারণে জমি হারানোর শঙ্কায় তারা। এদিকে বিষয়টি দ্রুত সমাধানের কথা জানিয়েছে প্রশাসন। ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট।
শিল্পাঞ্চল ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জমির দেয়া মৌজায় আফাজউদ্দিন, হামিজউদ্দিন, ওয়াজউদ্দিন এবং শামসুদ্দিনের 10.5 একর জমি দখলে নেওয়ার অভিযোগ উঠে জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল এবং এল স্কয়ার কোম্পানির বিরুদ্ধে। জমির চারদিকে সীমানা প্রাচীর দিয়ে 2010 সাল থেকে ভোগ দখল করে আসছিল তারা। ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে তাদের হয়রানির শিকার হতে হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পদত্যাগ করলে 6 আগস্ট জমিটি দখল করে নেয় জমির প্রকৃত মালিকরা। ক্ষমতার জোরে এই জায়গাটা বান্ডারি করে করছে, বলে রাখছে। আমরা যখন বাধা দিবার আছি তখন আমাদেরকে হামলা টামলা দেয়, আমার 3বার জেল খাটাইছে। তারপরে আমাদেরকে অহন পর্যন্ত মনে করেন যে তারা হুমকি দিয়ে আছে। আওয়ামী লীগের ক্ষমতাটা আঙ্গর সম্পদটা দখল হইয়া খাইতাছে। যখন আওয়ামী লীগ কখনে দেশেতে গেছে তখন আঙ্গর সম্পদ আমরা উদ্ধার হইয়া লইছি। শুধু এই জমি নয়, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অনেকের জমি দখল নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন মোস্তফা কামাল। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা চাইছে তখন এই জমিটা মোস্তফা সে বড় নেতা ক্ষমতাটা এই জমিটা আমাদের চিনে নিয়ে গেছে। মোস্তফা কামাল মেম্বার এবং এল স্কয়ার ফ্যাক্টরি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন বুক দখল করে খাইছে, যার কারণে আমরা কখনো এখানে আসতে পারতাম না। তবে অভিযুক্ত মোস্তফা কামালের দাবি ক্রয়সূত্রে জমির মালিক তিনি। এ নিয়ে মামলা হলেও রায় আসে তার পক্ষে। রফিকের মা এবং খালা তারা বাদী হইয়া আদালতে মামলা দিছিল। মামলা দেওয়ার পরে ওই মামলার মধ্যে রুকিয়া রহমানের সাথে একটা আপোষনামা করে এটা 3 লক্ষ টাকাও নিছে এবং না যাবি একটা দলিল দিয়ে তারা নিঃসত্ত্ববান হয়ে গেছে। তখন থেকে আমরা বুক দখলে আসি। উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বলছেন, উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে জমির বিষয়টি ফয়সালা করা হবে। যেহেতু এই বিষয়টা খুবই স্পর্শকাতর এবং একজনের ভোগ দখলীয় জায়গা আরেকজন অনেকটা জোরপূর্বকভাবে দখল করে নিচ্ছে, এরকম একটা অভিযোগ আমার কাছে লিখিত আসছে। তো সেই প্রেক্ষিতে আমি একটা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে শুনানির জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শুনানির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে অভিযোগের সত্যতা কোথায় বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা আদৌ দখলের সাথে জড়িত কিনা। কোনো প্রভাবশালীর প্রভাবে নয়, কাগজপত্রের ভিত্তিতে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবি সাধারণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ। সকাল পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।